আজকে এই মুহূর্তে যখন এনডিএ সরকার তারা সংসদের সেন্ট্রাল হলে সংসদীয় দলের বৈঠক করছে, সেখানে মূলত প্রধানমন্ত্রী হবার বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছেন। ঠিক সেই সময়েই অরবিন্দ কেজরিওয়াল তিনি বা তার দলের পক্ষ থেকে মোটামুটি জানিয়ে দেওয়া হলো তারা ইন্ডিয়া জোটে আর নেই। ঠিক এই সময় থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে ইন্ডিয়া জোট কি তাহলে ভেঙে যাচ্ছে, বা ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি হতে পারে, ইন্ডিয়া জোট কি ভবিষ্যতে থাকবে। এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে যে ইন্ডিয়া জোট কি আদতেও থাকবে বা কী উদ্দেশ্য ইন্ডিয়া জোটের ছিল, তাহলে ইন্ডিয়া জোটের গঠনতন্ত্র বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। প্রথমেই দেখতে হবে সে জোটটি কবে তৈরি হয়েছিল। ঠিক লোকসভা ভোটের প্রাক্কালেই মূলত নীতিশ কুমারের আহ্বানে কংগ্রেস তার পুরনো যে জোট ইউপিএ সেটিকে বাদ দিয়ে সম্পূর্ণ একটি নতুন ভাবধারা, নতুন চিন্তাধারা নিয়ে একটি জোট গঠন করে ইন্ডিয়া, যার নাম হয় INDIA। এবং সেখানে মূলত বিজেপি বিরোধী দলগুলো সেখানে অংশগ্রহণ করে। সেখানে এনডিএরও কিছু দল অংশগ্রহণ করে, যেমন নীতিশ কুমার নিজেই একজন এনডিএ দলের প্রধান মতনই ছিলেন। তিনি সেখানে যোগদান করে কারণ তার দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল তিনি প্রধানমন্ত্রী হবেন, সেই উদ্দেশ্যে তিনি সেখানে যোগদান করেন। এরকম মোটামুটি বিজেপির স্বর্ণযুগের সময়কালে মূলত আঞ্চলিক দলগুলো, যেগুলো বিশেষত কোনো ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত দল, তারা যখন একেবারে তাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার, ঠিক সেই মুহূর্তে তারা ইন্ডিয়া জোটে যোগদান করেন। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে তারা বিভিন্ন ধরনের তাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন যে কিভাবে বিজেপিকে পরাস্ত করে বা বিজেপিকে দুর্বল করে তারা মোটামুটি একটা জায়গা তৈরি করতে পারে যাতে তাদের দলগুলো টিকে থাকে। এবং এই পরিস্থিতিতে তাদের জোট তৈরি হয় এবং জোটে সবাই অংশগ্রহণ করেন। তার পরবর্তীতে যখন ভোট হলো, ভোটের সময়কালে প্রত্যেকেই চিন্তাভাবনা করেছিলেন যে যেভাবে রাম মন্দির তৈরি হয়েছে বা বিভিন্ন 370 ধারা বিলোপ হয়েছে, এই পরিস্থিতিতে বিজেপিকে সরকার থেকে সম্পূর্ণ উচ্ছেদ করে দেওয়া সম্ভব নয়। এবং ভোট যখন এলো তখন একজন প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট যার নাম ঘোষণা করে দিলে ইন্ডিয়া জোটের পক্ষে সুবিধা হতো। কিন্তু যেহেতু অসংখ্য দলের অন্তত 25 থেকে 26টি দল, যারা প্রত্যেকেই প্রায় সমান হয়ে গেছিল 2014 বা 19-এর ফলাফলের হিসাবে, তারা যখন একটা জোট করছে সেখানে কেউ সর্বাধিনায়ক হবে, এটা তার বিপক্ষ কেউই মেনে নিতে পারছিলেন না। মূলত এনডিএর যে দল, জেডিইউ, নীতিশ কুমারের যে দল, তারা যখন সংসদে এলো, তারা যখন ইন্ডিয়া জোটে ঢুকলো, তখন যে নীতিশ কুমারের একটাই দীর্ঘদিনের যে ইচ্ছা 2013 বা 14 সাল থেকে যে তিনি প্রধানমন্ত্রী হবেন, সেই ইচ্ছাকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে যখন আসলেন এবং তিনি মোটামুটি যখন প্রধানমন্ত্রী হবেন বা প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট তাকে ঘোষণা করতে হবে, ঠিক সেই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল দলের মমতা ব্যানার্জি তিনি সেটি মানলেন না। তিনি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের নাম ঘোষণা করলেন। এটি একটা বিষয়। আবার এভাবে দেখতে গেলে বাকি যে দলগুলো আছে তারা চাইবে তারা কংগ্রেসের কাউকে প্রধানমন্ত্রী মানবে কেন, তার ক্ষমতা সম্পন্ন একটা লোক, অন্য লোক, তাকে কেন প্রধানমন্ত্রী মানতে যাবেন।
এই কারণে যখন ইন্ডিয়া জোটের প্রথম ফাটল ধরে যায় যে নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হবে না, নীতিশ কুমার ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে চলে আসলেন। এভাবে অন্তর্কলহের মধ্যে থেকেই মোটামুটি যারা জোটের মধ্যে রয়ে গেছিলেন তারা ভোটে অংশগ্রহণ করলেন এবং যার যার আসনে লড়লেন। এবার গঠনগত বিষয়গুলোর দিক থেকে দেখতে গেলে এনডিএ আর ইন্ডিয়া জোটের পার্থক্য আছে। এনডিএ জোট যখন সারা ভারতের লড়াই করছে তখন এনডিএ জোটের যে শরিকদের মধ্যে আসন ভাগাভাগি হয়েছিল, যেমন বিহারে নীতিশ কুমার এনডিএ শরিক, তিনি যে আসনগুলোতে লড়ছিলেন সেই আসনগুলোতে বিজেপি লড়ছিলেন না, আবার বিজেপি যেগুলোতে লড়ছিলেন এনডিএ জেডিইউ বা নীতিশ কুমারের দল সেগুলোতে লড়ছিল না। প্রায় সমস্ত ভারতবর্ষে যেখানে যেখানে এনডিএ জোটের শরিক বা এনডিএ জোট লড়াই করেছে সেখানে এভাবেই লড়াই হয়েছে। জোটের ভেতরে দলগুলো একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামেনি, কিন্তু ইন্ডিয়া জোটের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ উল্টো। তারা দিল্লিতে একটি জোট করেছে মূলত মোদিকে দুর্বল করার উদ্দেশ্য নিয়ে। সেই কারণে তারা কি করলেন, তারা দিল্লিতে একত্রিত থাকলেন, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে, যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলে কংগ্রেস তৃণমূল মুখোমুখি লড়াই করলেন, অথচ তারা ইন্ডিয়া জোটে রয়েছেন। অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের কাছে পরাজিত হয়ে গেলেন। দিল্লিতে আম আদমি পার্টি কংগ্রেসের লড়াই হলো। সমস্ত জায়গাতে মানে ইন্ডিয়া জোটের শরিকদের নিজেদের মধ্যে রাজ্য স্তরে লড়াই হয়ে গেল। কেন্দ্রে তারা দেখাচ্ছে আমরা জোট আছি, জনগণকে দেখাচ্ছে। এর জনগণের মনে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছিল যে এরা কেন্দ্রে গিয়ে তারা একসঙ্গে লড়াই করছে বা আমাদেরকে বোঝাচ্ছে, অথচ আমরা যখন ভোট দিতে যাচ্ছি সেখানে দেখছি দুজনেই প্রার্থী রয়েছে, দুজনেই একে অপরের বিরুদ্ধে কথা বলছে, একে অপরের বিরুদ্ধে গিয়ে তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করছে। এগুলোতে জনগণের মধ্যে একটা ভ্রান্ত বিভ্রান্ত তৈরি হয়েছিল। এখন এইভাবে যখন ভোট প্রক্রিয়াটা মিটে গেল এবং কেন্দ্রীয় ভোটটা মিটে গেল, তারা মোটামুটি আগেকার থেকে কিছুটা ভালো অবস্থানে এসে 226টি মতন আসন পেয়েছে। সবাই মিলে অন্তত 25 থেকে 26টি দল মিলে 226টি আসন পেয়েছে। এই পরিস্থিতিতে যখন এনডিএ সরকার গড়ার মতন পরিস্থিতিতে চলে এলো, ইন্ডিয়ার পারলো না, ঠিক সেই মুহূর্তে আম আদমি পার্টি বলে দিলেন যে তারা ইন্ডিয়া জোটে থাকতে রাজি নয়। কী কারণে রাজি নয়, এটির তদন্ত এভাবে করা যেতে পারে। যেমন লোকসভা নির্বাচনের প্রাক্কালেই তারা কেন্দ্র স্তরে একে অপরে দেখালো যে তারা মিল আছে, কিন্তু রাজ্যর দিক থেকে যখনই এলো তখন একে অপরের বিরুদ্ধে লড়াই করলো লোকসভা ভোটই। কিন্তু লোকসভা ভোট যখন মিটে গেল তখন সামনে তো সব বিধানসভা ভোটগুলো আসছে। তাহলে বিধানসভা ভোটগুলোতে যখন এইভাবে লড়াই করবে তখন তো ইন্ডিয়া জোটের কোনো ভ্যালুই রইল না। দিল্লিতে আম আদমি পার্টি কংগ্রেস লড়াই করবে, তাহলে ইন্ডিয়া লড়াই, ইন্ডিয়া জোট লড়াই, এটা তো জনগণ কখনোই মেনে নেবে না। বা সেক্ষেত্রে কেজরিওয়ালের পার্সোনাল ক্ষয়ক্ষতি মানে পার্সোনাল রাজনৈতিক ক্ষতি অবশ্যম্ভাবী। ঠিক সেভাবেই এটা ধারণা করা হচ্ছে ভারতের প্রতিটি প্রান্তেই যেখানে ইন্ডিয়া জোট আছে এবং যারা রাজ্যর পরিধির মধ্যে একে অপরের বিরুদ্ধে লড়াই করছে সেখানে তাদের জোট দীর্ঘস্থায়ী হবে না এবং জনগণ তারা বুঝে যাবে যে সম্পূর্ণ বিষয়টি, এবং ইন্ডিয়া জোটের ওপর থেকে মানুষের বিশ্বাস চলে যাবে যে ইন্ডিয়া জোট সম্পূর্ণ একটি অন্যরকম, যারা কেন্দ্রে শুধুমাত্র বিজেপিকে দুর্বল করার উদ্দেশ্য নিয়েই এই জোটটি করেছে, যাদের রাজ্যে কোনো মিল নেই। সুতরাং আমাদের এই জোটকে ভোট দেওয়া বা এই জোটের পক্ষে থাকাটা আমাদের দেশের পক্ষে ক্ষতিকারক। এমন একটা পরিস্থিতি তৈরি হতে হতে ইন্ডিয়া জোট ভবিষ্যতে থাকবে বলে কারোরই মনে হয় না, এবং প্রত্যেকেই আজকের 21 শতকের ভারতবর্ষে যেখানে ইন্টারনেট মিডিয়া এত জোরালো, সেই পরিস্থিতিতে
জনগণকে বোকা বানানো কারোর পক্ষেই সম্ভব না, সেটা এনডিএ হোক বা ইন্ডিয়া হোক। সুতরাং